আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم رب زدني علما ربي زدني علما علما رب اشرح لي صدري رب رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي يفقهوا قولي قولي اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد مجيد اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد وعلى آل محمد وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما باركت باركنا على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد মাশাআল্লাহ। গতকালকে আরবি হরফ 29টি মুখস্থ শোনাতে পারি নাই কে কে? গতকালকে শোনাই নাই, এমন কে আছি? শরীফ ভাই, আরিফ ভাই, আর কেউ আছি? আমি হুজুর শোনাই নাই। নাসির ভাই গতকাল শোনান নাই? না, আচ্ছা, তিনজন। আর কেউ আছি? আমি আছি হুজুর। ভুইয়া ভাই গতকালকে পাইনি আপনাকে না? যে আমি সোমবারে বৃহস্পতিবারে আমার একটু ব্যস্ততা থাকে অন্য একটা ইয়ে। আচ্ছা আচ্ছা আমি হারুন ভাই আছি। আচ্ছা, হ্যাঁ, হারুন ভাই তো শোনাইছিলেন গতকাল। না, গতকাল শোনাই, এর আগে শুনেছি। আচ্ছা আচ্ছা তাহলে দেখছি অনেকেই শোনাই নেই কালকে। তাহলে আজ সবার তো শুনতে পারবো না, আজকে শুধু একজনেরটা শুনি। শুধু শরীফ ভাইটা শুনি। শরীফ ভাই, জি 29টা হরফ মুখস্থ শোনাবেন আমাদের। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, দা, জিম, হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, সাদ, দদ, ত, জ, আইন, গইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন,
ওয়াও, হা, অও, হা, লাম আলিফ, হামজা, ইয়া। হুজুর একটা বেশি বলে ফেললাম। হ্যাঁ রাম আলিফ, আপনি আরো একদিন বলেছেন, সমস্যা নাই। এটা এটা তো আসলে হরফ না, লাম এবং আলিফ দুইটা মিলে লাম দুইটা আলিফ। মিলে একটা। হ্যাঁ, না দুইটা মিলে একটা না, দুইটা তো দুইটাই, লাম একটা হরফ, আলিফ আর একটা হরফ। হ্যাঁ, তো আমরা আলিফ 29টা আলিফ আলিফও পড়ে আসছি, লামও পড়ে আসছি, তো আবার লাম আলিফ বলার কোনো দরকার নেই। প্রয়োজন নেই। হ্যাঁ, আগে ছিল হুজুর। আগেও ছিল না, আগে তো মানে যেখানে লেখা ছিল সেটা ভুল ছিল। এমন তো না যে আরবি ভাষায় একটা শব্দ নতুন যোগ হয়েছে বা একটা বিয়োগ হয়েছে, ব্যাপারটা এরকম না। ওটা যুক্ত বর্ণ ছিল হুজুর। হ্যাঁ, যুক্ত বর্ণ ছিল, এটা যুক্ত বর্ণ সেই হিসাবে এটা এখনো আছে। আমরা এই যে লা ইলাহা পড়লাম, আরো কত জায়গায় পড়লাম, লা তো থাকবেই, তবে সেটা একটা বর্ণ না, সেটা দুইটা বর্ণ। আর হুজুর, হুজুর আমরা ইয়াও দুইটা ছিল, ইয়া ইয়া দুইটা ছিল ইয়া। হ্যাঁ, আমি ইয়া, সেটাই হ্যাঁ, হ্যাঁ। বলতেছিলাম। এই দেখেন ইয়া এখানে ইয়া। এখানে লাম দুইটা, লাম আলিফ আছে, দেখতে পাচ্ছেন যেখানে এই যে লাম আলিফ। জি জি জি। হ্যাঁ, আর এই যে ইয়া ভাই, নাসির ভাই যেটা হ্যাঁ, বলছেন ইয়া ইয়া, সেটাও জি ছিল, হুজুর। সেটা এখনো বলা যায়। সেটাকে একটা হলো ইয়ায়ে মারুফ আর একটা হলো ইয়ায়ে মাজহুল। একটা দুইটা নুক্তা আছে, একটা দুইটা নুক্তা নাই। হ্যাঁ, এটা সহজে যদি আরো যদিও আমাদের কখনোই প্রয়োজন হবে না এটা, তারপরে জেনে রাখি যে ইয়ায়ে মারুফ হলো যেটা নক্তা আছে, মানে সরাসরি উচ্চারণ হয়। আর একটা হলো ইয়ায়ে মাজহুল, যেটা উচ্চারণ হয় না। আর ইয়ায়ে মারুফ ইয়ায়ে মাজহুল এটা ফার্সি ভাষায় এবং আরবি উর্দু ভাষায় বেশি ব্যবহার হয়, ওই ভাষায় এটা খুব জরুরি, মানে দুইটা ইয়া জরুরি ওই ভাষায়। আচ্ছা, তাহলে আমরা মাসুম ভাই বলবেন লিনের হরফ কখন হয় বা লিনের হরফ কাকে বলে? লিনের হরফ, লিনের হরফ আলিফ, ওয়াও, ইয়া, এই দুই, এই দুই হরফের বামে। ইয়া ভাই, মাসুম ভাই আপনি ঘাবড়ে যেন না, তাড়াহুড়া করেন না, ধীরে সুস্থে বুঝে শুনে বলেন, তাহলেই পারবেন ইনশাআল্লাহ। জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। হ্যাঁ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ। সহজ কথায়, ওয়াও এবং ইয়া যদি সাকিন থাকে আর তার আগে জবর থাকে, অটোমেটিকলি সেই ওয়া এবং সেই ওয়াও, সেই ওয়াও এবং সেই ইয়া লিনের হরফ হবে। জি। আর আরিফ ভাই, লিনের হরফ আমরা চিনলাম, আপনি আমাদেরকে বলবেন মদ্দে লিন কাকে বলে? ওস্তাদ, জি, আবার বলেন কথাটা। আমরা বুঝতে মাসুম ভাইয়ের কাছ থেকে লিনের হরফ চিনলাম, জানলাম। আপনি বলবেন জি, মদ্দে লিন কাকে বলে, মদ্দে লিন আপনি আমাদেরকে শোনাবেন, জানাবেন। মদ্দলিন। হুম। আমি হারুন রশিদ বলবো হুজুর? কে? আহ, হা- আচ্ছা, হারুন ভাই বলবো? হ্যাঁ হারুন ভাই বলেন। আরিফ ভাই আপনাকে দেখতে পাচ্ছি না যে, হারুন ভাই বলেন। জি। লিনের হরফের পরের হরফে ওয়াকফ হলে অথবা হুম, দম ফেলাইলে অথবা নিঃশ্বাস শেষ করলে তখন ওই লিনের হরফ দুই আলিফ টাইনে পড়তে হয়। হুম। একে বলা হয় মাদ্দে লিন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে ওই শুধু অক্ফ করলে কথা বললেই হবে, অক্ফ মানিয়েই দম শেষ করা, থেমে যাওয়া, সবকিছু অক্ফের মধ্যেই আছে, একটা বললেই হবে। মাশাআল্লাহ। আমরা তাহলে হুজুর, লিনে, জি হুজুর আমি বলছি, আমি এক জায়গায় দেখলাম লিনের জি। হরফে বরফে অক্ষ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এটা আসলে আমার সন্দেহ লাগলো, কি বুঝলাম। হ্যাঁ, এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, আপনারা শুনেছিলেন, কারো মনে আছে? জি হুজুর, গতকাল পড়তেন। হ্যাঁ, হারুন রশিদ ভাই কি বলছিলাম এই ব্যাপারে আমরা? যে ওই এরকমও আছে, ফতোয়াতে আছে যে এক আলিফ টানা যায়, কিন্তু দুই আলিফ টানার কথাও বলা আছে, আমরা দুই আলিফ টেনেই পড়বো। হ্যাঁ শরীফ ভাই, এক আলিফ দুই জি, আলিফ ক্লিয়ার এটা নিয়ে ক্লিয়ার। হ্যাঁ ইমামদের মতভেদ মাঝে বা আলেমদের মাঝে কথা আছে, মানে উভয় পক্ষই আছে। তবে বেশি লোক দুই আলিফের পক্ষে, এই কারণে আমরা দুই আলিফটাকে বলছি। আর অনেক বইতে এক আলিফ লেখা থাকে, এর কারণ হচ্ছে দুই আলিফ একটা অপশন বাড়াতে গেলে নিয়মটা বড় হয়ে যায়। যেমন আমরা এখানে দুই আলিফের মাত্র একটা নিয়মে বললাম মদ্দেলিন, আর কোনো প্রকার নাই। তো জি যদি যদি আমরা এটা দুই আলিফের মধ্যে না ধরে এক আলিফে ধরে নিতাম, তাহলে একটা অপশন কমে যেত না? জি জি।
তো এই বাচ্চাদের বা যারা শর্টকাটে শিখায় সহজ করার জন্য এক আলিফের মধ্যে নিয়ে যায়। তো আমরা সেদিকে না গিয়ে আমরা গিয়েছিলাম যে অধিকাংশ আলেম কি বলে সেই দিকে গিয়েছিলাম। তাহলে ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার আশা, ঠিক আছে মাশাআল্লাহ। আমরা লিনের হরফ মধ্যে লিন শিখলাম, জানলাম। আজকে পড়বো আমরা এটা। এটা কে পড়ে শোনাবো? কে কে পড়বেন? বাংলা পড়বেন, কে নাম বলবেন? আমি শরীফ স্যার পড়বো। জি শরীফ স্যার পড়েন। আজকে ক্লাস 32 তো? জি জি জি। হুজুর। জি তাহলে পড়েন। মধ্যে আরজির পরিচয় ও পড়ার নিয়ম। মধ্যে আরজির চর্চা। মধ্যের হরফের পরের হরফে অক্ষ কইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আরজি বলে। হুম যেমন এখানে আছে তা লামুনা, হুম তাহলে এখানে তা লামুন। হুম মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে কি শিখলাম যে মদের হরফের পরের হরফে, মদের হরফ জি কয়টা মনে আছে? জি হুজুর। মূলত মধ্যে তবাইয়ের কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মধ্যে তবাইয়ের কথা বলা হচ্ছে। তো যদি মদের হরফের পরে মধ্যে তবাইয়ের হরফ কয়টা ছিল? যেমন খালি আলিফ যেভাবে এক আলিফের হরফ মধ্যে তবাই না হুজুর, হুম এক আলিফ হবে, এক আলিফ কয়টা ছিল হবে হুজুর? না এখানে প্রকার না ই আছে, মধ্যে তবাইয়ের কথাও আছে। মধ্যে তবাই কয় ভাবে হয় এটা বলছিলাম রাজু ভাই। ভাবে হ্যাঁ মধ্যে তবাই কয় ভাবে হয় বা কয় ভাবে হয় এটা বললেই ভালো হয়। যে মধ্যে তবাই কয় ভাবে হয়? যে হুজুর বললাম, তিনভাবে। জবর বামে খালি আলিফ, জেরের হ্যাঁ বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, অর্থাৎ জজমলা অ। হ্যাঁ শরীফ ভাই যেটা বলেছে আপনারা বুঝতে পারছেন? জি জি। এটা কিন্তু মাথায় থাকতে হবে, মাথায় না থাকলে সামনে আগাতে কষ্ট হবে। যদি কারো মাথায় না থাকে আমাকে বলেন, আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি। মধ্যে তবাইয়ের কথা কার কার মনে নাই? নির্দ্বিধায় বলেন। জি আবার একটু বলেন, আবার একটু বলেন। আচ্ছা আবু বকর ভাই, আপনাকে যেটা বলবো একটু ওদিকে চলে যাই, একদম অল্প সময় বলে আসি। আপনার উসিলায় হয়তো অন্য যারা আছে তাদেরও শেখা হয়ে যাবে, জানা হয়ে যাবে। অবশ্য তারা জেনেছে, একটু দেখলেই মনে পড়বে। কোথায় গেল মদের কথা? 28 নম্বর ক্লাসে। না না 1 নম্বর না। এটি। এ- এই 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 যে এখানে মধ্যে, 28। হ্যাঁ মধ্যে তবাই, 28 নম্বর। হ্যাঁ 28 নম্বর। ও 28 বলছেন আপনি? জি হুজুর। ও আচ্ছা আমি ভুল শুনছি, আমি 1 নম্বর শুনছিলাম। আচ্ছা এই যে এই আবু বকর ভাই খেয়াল করেন, মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। জি এই 3টার কথা বলা হয়েছে। এই 3টার পরে ওয়াকফ করলে 3 আলিফ পড়তে হবে টান দিয়া। এই ওয়াও আলিফ ইয়া, এটাকে আপনি এখন দেখেন। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই যে এদিকে একটু তাকান। জি এই যে জি তিনটা উদাহরণ দেখতে পাচ্ছেন আবু বকর ভাই? জি জি এই যে বা, বি, বু। জি এই দেখেন বা, এখানে জবর, তার পাশে এই যে একটা আলিফ আছে খালি, আলিফের উপরে নিচে কিচ্ছু নাই, দেখতে পাচ্ছেন? জি জি এরপরে এই যে বা, আবার পরের বায়ের নিচে জের, তারপরে আছে ইয়ার উপরে জজম, মানে জজমালা ইয়া। জি এরপরে বায়েতে আছে পেশ, পেশের পরে আছে ওয়াবের উপরে জজম, মানে জজমালা ওয়াও। তাহলে জি আমরা বলছিলাম জবরের বাম পাশে খালি আলিফ, আর জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওয়াও এগুলো হলে এক আলিফ টেনে পড়তে হবে, আর ইহাকে মধ্যে তবাই বলে। আবু বকর ভাই বুঝতে পারলাম? জি জি যদি জি যদি কোথাও এরকম পরিস্থিতি দেখি, মানে এই মধ্যে তবাইয়ের অবস্থায় দেখি আর মধ্যে তবাইয়ের পরের হরফেই একদম অক্ফ করতে হয়, তখন এই এক আলিফের জায়গায় 3 আলিফ টান হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা ধরে নেন, এই যে আমি একটু লিখে দেখাচ্ছি। এই যে বু, জি কপি করি, কপি করে আমি এখানে ফেললাম। দেখা যাচ্ছে আবু বকর ভাই? জি একটু বড় করে, এই যে এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন? বু না? বুনা, হ্যাঁ তাহলে বু, বুনা। বু ছিল মধ্যে তবাই,
এই যে পেশের বাম পাশে দশমালা ওয়াও মধ্যে তবাই এক আলিফ মানে বু। এই বুয়ের পর আছে নুনে জবর মানে বু না। এখন এই নায়ের উপরে যদি আমরা থেমে যাই মানে ওয়াকফ করি, তাহলে তখন এই জবর তো হবে না, জজম হয়ে যাবে, তার মানে তখন হবে বুন। হ্যাঁ, এই বুনটাকেই মানে বুটাকেই এক আলিফের জায়গায় তিন আলিফ হয়ে যাবে, তখন হবে বুন। আবু বকর ভাই বুঝতে পারলাম? জি জি ওস্তাদ। এক আলিফটাকে টেনে আমরা তিন আলিফ করে দিব যদি মধ্যে তবাইর পরের হরফে মানে এই নুনের উপরে ওয়াকফ হয় তখন। জি আচ্ছা, তাহলে আমরা সামনে যাচ্ছি। তো আমরা পড়ছিলাম মধ্যে আরজি। এই যে তাহলে এখানে বলা হয়েছিল মদের হরফের পরের হরফে, যে ওখানে দেখালাম ওয়াও এর পরে নুনের উপরে হয়েছিল ওখানে, ঠিক আছে? ওই রকম মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। সহজ কথা। আরজি শব্দের অর্থ কি জানি আমরা? না হুজুর, না এইটা জানি না। হ্যাঁ, তাহলে মনে রাখা একটু সহজ হবে, যদিও এটা শিশুরা কখনোই মনে রাখতে পারবে না, শিশুদের জন্য বলার সামান্যতম ফায়দা নাই, আপনাদের জন্য হয়তো আছে। আরজি শব্দের অর্থ হচ্ছে আনুষাঙ্গিক বিষয়, মানে মূল বিষয় না, মূল বিষয়ের বাহিরে যেটা থাকে সেটা আনুষাঙ্গিক বিষয়। এই আরজি মানে আনুষাঙ্গিক বিষয়। তাই যেই মধ্যে তবাই বা যেই মদ নিজস্ব কোনো কারণে হয় না, অন্য একটা মদের কারণে হয়, তাকে বলা হয় মধ্যে আরজি। যেমন এখানে মধ্যে তবাইর কারণে মধ্যে আরজি হয়েছে। যেমন এই যে ইয়া তামালুনা, শরীফ ভাই দেখতে পাচ্ছি? ও সরি, তাআলামুনা। তাহলে এই যে মুনা, ও এই যে মু দেখতে পাচ্ছি না, মু। জি 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 এখানে মধ্যে তবাই হয়েছে, এটা কে কে বুঝি নাই? সবাই বুঝছি? জি হুজুর। পেশের বাম পাশে দজমালা ওয়াও, জজমলা ওয়াও। হ্যাঁ মদের হরফ বলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। তাই এই যে মধ্যে তবাই মূলত হয়েছে এই কারণে এই মধ্যে আরজি সৃষ্টি হয়েছে। কারণ যদি মধ্যে তবাই না হতো তাহলে মধ্যে আরজি হতোই না। ধরে নেন যে এখানে ওয়াওটা নাই, আমি ওয়াওটা একটু ফেলে দিচ্ছি, এই ধরে নেন ওয়াওটা নাই, তখন কি হবে? তা লাম না, ঠিক আছে না? এই যে ওয়াও ফেলে দিলাম, এখন কি হলো? তা লাম না, ঠিক আছে? এখন যদি এখানে অক্ফ করি তাহলে কি হবে? অক্ফ করলে কি হবে? না না শরীফ ভাই, তাআলামুন হবে কেন? ওয়াও তো নাই। লাম তা লাম না স্পষ্ট হবে না, না হবে যখন আমরা মিলিয়ে পড়বো তখন তাআলাম না, আর থেমে গেলে নুনের উপরে জজম হবে। হ্যাঁ, কি হবে আরিফ ভাই? হ্যাঁ, লাম মানে মিম এবং নুন দুটোই হবে তাআলাম। ও এবার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু তালাম হয়, মানে টান হয় না, মধ্যে আরজি কিন্তু হয় না, হয়? তাহলে মধ্যে আরজি হতে হলে আগে মধ্যে তবাই থাকতে হবে। ব্যাপারটা বুঝলাম? মধ্যে তবাই থাকলে এরপরে অক্ফ হলে তখন মধ্যে আরজি হয়। তাহলে এই আরজিটা হইতাছে মূলত মধ্যে তবাইর কারণে। মধ্যে আরজি নিজস্ব মদ না, বরং মধ্যে তবাইর কারণে তৈরি হয়েছে, মানে আর একটার কারণে আর একটা তৈরি হয়েছে। তার মানে বোঝা গেল এটা আনুষাঙ্গিক বিষয়, অন্যের কারণে যে সামনে আসে। যখন রাষ্ট্রপ্রধান কোথাও যায় তখন তার সাথে সচিব যায়, খাদেম যায়, কিন্তু রাষ্ট্রীয় ডাকে রাষ্ট্রপ্রধান ছাড়া শুধু খাদেম কখনোই যায় না, ঠিক আছে না বিষয়টা? ব্যাপারটা ওই রকমই। তাহলে যখন আমাদের মধ্যে তবাইর পরে আমরা অক্ফ করব তখন সেটা মধ্যে আরজি হয়ে যাবে, আর মধ্যে আরজি হলে তিন আলিফ টেনে পড়তে হবে। জি, মদের আরজি হবে না আরজি হবে? এখানে আসলে মানে আরজিউন শব্দ আরবি ভাষায়, মানে রয় জের আছে, আরজিউন। এখন বাংলায় উচ্চারণের জন্য আরজি বা আরজি দুটোই বলা যায়। ওই আমি একটা বইতে দেখছিলাম, ওই যে
মদে আরবি, তাহলে আমি এখানে আমার মানে চিন্তা হচ্ছে মদে আরবি, হতে তখন পারে। আবার চিন্তা করলাম এটা মানে আলাদা কিনা। না, একই ব্যবধানটা, তবে আরজ আরেকটা বিষয় আছে, আরজ বলা হয় ওই দৈর্ঘ্য প্রস্থকে অনেক সময় আরবি ভাষায় আরজ বলা হয়। জি, আর আচ্ছা আর এই শব্দটার তাহাকিক অবশ্য আমার আরেকটু দেখতে হবে, সেটা যদিও খুব জরুরি না, তারপরও আমি কালকে ইনশাআল্লাহ সম্ভব হলে আপনাদেরকে দেখে জানাবো যে আরজি অধিক শুদ্ধ নাকি আরজি অধিক শুদ্ধ, আমি পরে ইনশাআল্লাহ জানাবো আপনাদের। বাংলা উচ্চারণে একটা জায়গায় দেখছি, ওই একটা হুজুর, ওয়ালাইকুম সালাম। ওই মসজিদে পড়তেছিলাম, তাহলে একটা হুজুর দিয়েছিল, সেখানে লিখছিলাম বাংলায় লেখা রয়েছে মদে আরবি। আচ্ছা, হ্যাঁ, শরীফ ভাই, বিষয়টা হলো এখানে আরজি হতে পারে। আমার এখন 100% শিওর দিয়ে বলতে পারলাম না যে রয়ের নিচে জের হবে কি হবে না, মানে আরজি বা আরজি যেটাই হোক, বিষয় একই, আচ্ছা ঠিক আছে, বিষয় ঠিক আছে। একই। তবে কালকে ইনশাল্লাহ আমার মনে থাকলে আমি দেখে নিব যে আসলে জের আছে নাকি জজম আছে। উস্তাদ, ওই জি, যে আমাদের স্যার মনে হয় দদ আর জদ এটা নিয়ে বলতেছে কিনা, আমি কথাটা ক্লিয়ার হলাম না আর কি, আমার কাছে এরকম মনে হলো। কোনটা? ওই যে বর্গীয় জ না দ হবে, আরে দি না আরে জি, এরকম প্রশ্ন করছে কিনা। ওই ওটা জ মানে জ মানে আমাদের হবে এটা, এটা আরবি ভাষায় হইলো সদ দদ, ওই দদ, জি জি জি। দদটা বাংলায় আমরা বর্গীয় জ না অন্তস্থ জ উচ্চারণ করি, আর দ উচ্চারণ করি দালের পরিবর্তে। যেটা জায়েদ বলি আমরা, জায়েদ নাকি? হ্যাঁ, ও না, ওই জায়েদ, তারপরে এটা না, ওই জায়েদ হলো আপনার ই দিয়ে ঝা, জাইদুন ঝা জায়েদ। দিয়ে। হ্যাঁ, তো আরবি থেকে বাংলা বর্ণায়ন হলে কিছুটা এটা এলোমেলো হয়। তো আমরা এখানে আপাতত আরজি বলতে পারি, সবাই আরজিই বলে, এবং এটা আরজিটাই এটা প্রচলিত। ঠিক আছে হুজুর, সমস্যা নেই। ওস্তাদ রমজানের মতো নাকি ওস্তাদ? হ্যাঁ, রমজান রমদান এরকম আর কি, হ্যাঁ। রমজান বলি আর দান বলি, বিষয় একটাই। রমাদান। মানে আমাদের প্রসিদ্ধ প্রচলিত হচ্ছে রমজান। হ্যাঁ, রমজান, কিন্তু অধিক শুদ্ধ রমাদান। হ্যাঁ, তার মানে রমজান করলে ভুল হবে এরকম না, যেটাই কই হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু চর্চা করি, হ্যাঁ। জি জি হুজুর। হুজুর। মাগফুরুন, মাগফুরুন, মাগফুরুন। জহির ভাই বলেন তো। মাগফুরুন, হ্যাঁ, আর থেমে গেলে কি হবে? মাগফুরুন। মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা পেছনে মধ্যে আওয়াজ এবং মধ্যে লিন যেভাবে পড়েছিলাম দুই ভাবেই মিলিয়ে এবং থেমে এখানেও অনুরূপ ভাবে পড়বো। একবার সরাসরি উচ্চারণ করব না থেমে, আর একবার থামলে যেভাবে হবে সেভাবে পড়বো। মাগফুরুন, মাগফুর, মাগফুরুন, মাগফুরুন, মাগফুর। এই যে শেষে র, মাগফুরুন, মাগফুর। জহির ভাই ওখানে নেটওয়ার্কের প্রবলেম আছে মনে হয়, আওয়াজটা পরে আছে আমাদের কাছে। আজকে ওয়াইফাই সমস্যা, হ্যাঁ, হতে পারে। ওয়াইফাই নাই। আচ্ছা, সমস্যা নেই, থাকেন আপনি আমাদের সাথে। এই যে রয়ের উপরে দুই পেশ, দুই পেশ হলে চিকন হয় নাকি মোটা হয়? মোটা ওটা হয়। তার মানে যখন আমরা থেমে যাব মাগফুর, তখন মোটা আওয়াজ দিয়ে থামবো, মাগফুর। ফুর বলে শেষে যে রটা হবে, এটা মোটা আওয়াজে হবে, হ্যাঁ। মাগফুর, মাগফুরুন, মাগফুর। মারজুক বলেন তো। আপনার নাম কিন্তু এভাবেই, মারজুকুন, মারজুক। আজকে বুঝতে পারছেন? মারজুক,
এই দেখেন আপনার নাম আমি লিখে দেখাচ্ছি আপনাকে। জাহাজে কোথায় আছে খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমরা ঝাটা খুঁজে পাচ্ছি না, আমার ঝুঁক যেই শব্দটা লিখতে হয়। তো ব্যাপারটা এরকমই, আপাতত না দেখাই। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে। নাসির ভাই একটু বলেন তো এখানে মধ্যে আরএজি কিভাবে হয়েছে? নাসির ভাই বলতে পারবো? জি, ওর পাশে আমাদের আবু বকর ভাই বলতে পারবো? আসাদ ভাই আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে মনে হয়। আমি বলবো। জি ওস্তাদ, একটু আরেকবার প্রশ্নটা একটু শুনুন। না, আবু বকর ভাই বলবে আগে। জি আবু বকর ভাই, প্রশ্নটা একটু আরেকবার, জি প্রশ্নটা আরেকবার একটু বলুন। এই যে আমাদের শব্দটা মাগফুরুন, এই শব্দের মধ্যে মধ্যে জি আরজি হয়েছে কিভাবে হলো সেটা একটু বলবেন আমাদেরকে। এইটা ওয়াইস ডান পাশে আহ, পেশ পেশ আছে, আর ওয়াকফ করার সময় রয়ের উপরে দুই পেশ। আচ্ছা আবু বকর ভাই আপনি শুনেন, আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনি। দেখেন আপনার হুজুর, আমি মধ্যে, বলবো হুজুর, এটা রাজু বলতেছে হুজুর। ওয়ার বাম পাশে হ্যাঁ, যজমলা। ওয়াবের বাম পাশে দজমলা কিছু নাই তো ভাই। না হুজুর না, আমি একটু ক্লিয়ার আমি করি। বলবো উস্তাদ। আমি বলি হুজুর, আমি বলি। না না, আরিফ ভাই শরীফ ভাই থাকেন, আপনাদের কাছ থেকে শুনবো না, পরে শুনবো আপনাদের কাছ থেকে। রাজু বলতেছে হুজুর, জি রাজু ভাই বলেন। মাদ্দে তাবাইয়ের পরের অক্ষরে ওয়াকফা করা হয়েছে, এই জন্য এটা এই মাদ্দে আরজি হয়েছে। ঠিক, আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম। আমি থ্যাংক ইউ। নাসির ভাই তারপরে আবু বকর ভাই তারাও হয়তো বুঝেছেন বিষয়টা, কিন্তু বলতে গিয়ে একটু পেছন থেকে বলতে চেয়েছিলেন। আসলে অত বিষয় বড় আমি শুনতে চাইনি, আমি শুধু জানতে চেয়েছিলাম যে মধ্যে তবাইটা আসলে কিভাবে হলো। আর রাজু ভাই সে কথাটাই বলছেন। রাজু ভাই আবার বলেন তো। মাদ্দে তাবাইয়ের পরের অক্ষরে ওয়াকফা করা হয়েছে, এই জন্য মাদ্দে আরজি হয়েছে। হ্যাঁ, আমরা অক্ষর বলবো না, এই যে রটা এটা কিন্তু আসলে একটা অক্ষর না, এটা হচ্ছে হরফ। একটা হরফ। হ্যাঁ, হরফ বা বর্ণ। তাহলে মধ্যে তবাইর পরের হরফে অক্ফ হয়েছে। ওয়াকফা করা হয়েছে। জি জি, নাসির ভাই কি হয়েছে? মধ্যে তবাইয়ের পর ওয়াকফ করা হয়েছে। আবু বকর ভাই মধ্য তাবাইয়ের পরে ওয়াকফ করা হয়েছে, মধ্যে তবাইর পরে অক্ফ করলে মধ্যে কি হয়? মধ্যে আরজি হয়। মধ্যে আরজি হলে কি করতে হয়? তিন আলিফ পরিমাণ টানতে হয়। হ্যাঁ, মাসুম ভাই আছি? জি, কই আপনাকে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ বিদ্যুৎ চলে গেছে। ও আচ্ছা, তাহলে আপনি বলেন এই যে মধ্যে তবাইটা আসলে কিভাবে হলো এখানে? সবাই যে বললো মধ্যে তবাইর উপর অক্ফ হয়েছে, তো মধ্যে তবাইটা কোথায় আমাদেরকে দেখান। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের তবাই। মাশাআল্লাহ, পেশের বাম পাশে, তার মানে এই যে ফায়ারের উপরে পেশ, এই পেশের বাম জি পাশে জজমালা ওয়াও মদের হরফ। জি জি। আরিফ ভাই মদের হরফ হইলে কয় আলিফ টেনে পড়তে হয়? মদের হরফ হলে এক আলিফ টানতে হবে। হ্যাঁ, শরীফ ভাই এবার বলেন মধ্যে আরজি হলে কয় আলিফ টানতে হয়? মধ্যে আরজি হ্যাঁ 3 আলিফ টানতে হয়। হ্যাঁ, তাহলে এইটা আমাদের মধ্যে তবাইয়ের আলোকে মানে এক আলিফ টেনে, আর মধ্যে আরজি 3 আলিফ টেনে, দুই ভাবে পড়ে শোনান। আমি বলি। হ্যাঁ বলেন। জি, মাগফুর মাগফুরুন আবার বলেন আবার। আর মাগফুরুন, এটা হলো মাদের সবাই বর্ণ। হুম আর এবার মাদের আরজি করছি, হুম, মাগফুর। মাশাআল্লাহ, ঠিক আছে। মাগফুরুন বললে থামা হলো না, তার মানে এখানে এক আলিফেই হবে। আর মাগফুর বললে থামা হয়ে গেছে, এখন 3 আলিফ হয়ে যাবে।
ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন। সূরা কাফিরুনে আছে না, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এই সেই ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন। তাহলে আমরা দুই ভাবে পড়বো, প্রথমে এক আলিফ টেনে মানে অক্ফ না করে, আর একবার অক্ফ করে মানে তিন আলিফ টেনে। ওয়ালিয়াদিনুন ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিনুন ওয়ালিয়াদিন। কামাল ভাই। মাশাআল্লাহ, কামাল ভাই যদিও নিয়মিত টাইম মতো আসতে পারেন না, কিন্তু আপনার মনোযোগ আছে, ইনশাল্লাহ পারবেন। আজিমুন আজিম। আজিমুন আজিম। আসাদ ভাই। মাশাআল্লাহ, আজকে মনে হয় অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম একটু। ইয়াস্তাউফুনা ইয়াস্তাউফুন। ইয়াস্তাউফুনা ইয়াস্তাউফুন। জহির ভাই একটু শোনান তো, আপনার নেটওয়ার্ক যদিও সমস্যা, একটু বলেন। নাসির ভাই। ইয়াস্তাউফুনা ইয়াস্তাফুন। আবার ইয়াস্তাউফুনা ইয়াস্তাফুন। হ্যাঁ, আলামিনা আলামিন। সূরা ফাতিহায় আমরা পড়েছি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সেই আলামিন। আইনের উপরে যে খারা জবর আছে এটা কি একালে প্রাপ্ত হবে না? জি জি, আইনের উপরে যে খারা জবর আছে, আইনের উপরে এটা কি একালে প্রাপ্ত হবে না? কথা কে বলছিলেন বুঝিনি, আসাদ ভাই বলছিলেন? জি, খারা জবর কি বলেন, বিষয়টা কি খারা জবর? আইনের উপরে যে খারা জবর আছে এখানে কি একালে প্রাপ্ত হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, খারা জবর হলে কি করতে হয়? খারা জবর খারাজের উল্টা পেশ হলে কি করতে হয়? হ্যাঁ, এক আলিফ টেনে পড়তে হয়, এটা মধ্যে বদর বলে। তাহলে হ্যাঁ, তাহলে আলামিনা আলামিন। আমিনু নাকি আমিনুন আমিন। আমিনুন আমিন। শরীফ ভাই। আমিনু 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 আমিন। আবার শরীফ ভাই। আমিনু আমিনু। মনে হচ্ছে কোথাও ত্রুটি আছে একটু। আমিনুন। ভুয়া ভাই, ভুয়া ভাই।
আমিনুন। আমিন। ঠিক, আমি আপনার আওয়াজটা ভালো শুনতে পেয়েছি। শরীফ ভাই আবার বলেন তো। আমিনুন আমিনুন আমার মনে হচ্ছে শেষে নুনে কোনো একটা ঝামেলা আছে আপনার, আমি যদি স্পষ্ট শুনতে পাই না। উনি আমি নূর নুন। আমিনুন হ্যাঁ, এবার আমিনুন না না না, আমি নুন টান কোথা থেকে হবে? আমিনুন। নুন টান নাই আমিন তো। হবে। হ্যাঁ আমিন। আমিনুন। আমিন। ও হুজুর আমিন আমিন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দুই জবর বাদ যাবে, আমিনুন দুই পেশ। আমিন। নুন নুন টান হলো কেন? টান হবে না তো। নাকি নেই? আমিনুন। আমিনুন মি মি আমিন। টান দেন, এই যে মি টান হবে তো মধ্যে তো ভাই। আতে জি। মধ্যে বদল, মিতে। আমিনুন আমিন আমিনুন। আমিনুন হ্যাঁ, তারপরে আমিন। মারজুক। মারজুক বলেন। আবার বলেন। আপনার আওয়াজ আমরা অর্ধেক শুনতে পাই। আজকে মনে হয় অনেকেরই সমস্যা। সাবিলুন। সাবিল। সাবিলুন সাবিলুন। সাবিল। সাবিলুন আবু বকর ভাই। সাবিলুন সাবিল। এবার এখানে বলেন তো মধ্যে আরেজি কিভাবে হয়েছে? মধ্যে তাবি ছিল, ইয়ার ডান পাশে বায়ের সাথে জের আছে। আর নাসির ভাই বলেন তো, নাসির ভাই। মধ্যে আরেজি কিভাবে হলো? ইয়ার বাম পাশে আসাদ ভাই বলেন তো। জবরের বামে জজমালা ইয়া। ওই জেরের বামে জজমালা ইয়া। মারজুক বলেন। মধ্যে আরেজি কিভাবে হলো? হুজুর আমি বলি, জেরের বাম পাশে যজমলা ইয়া। আচ্ছা, একটু একটু ওয়েট করেন। মারজুক বলেন। কামাল ভাই। জেরের বাম পাশে যজমালা ইয়া। আমি জিজ্ঞেস করছিলাম মধ্যে আরেজি কিভাবে হলো? নুর ইসলাম ভাই বলেন তো। হুজুর আমি বলি। না, আপনি পরে বলবেন। স্যার আমি কি আরেকবার বলতে পারি? আমি আগে শুনে আছি, সবাই সবার কাছ থেকে শুনতে পারবো ইনশাল্লাহ। আর সবাই যদি কারো ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সে অবশ্যই জেনে যাবেন। হ্যাঁ, ইয়া ভাই বলেন। নুর ইসলাম ভাই, মধ্যে আরেজি কিভাবে হলো এখানে? মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ থাকলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়। অক্ফ একে থাকলে না, অক্ফ থাকলে না, অক্ফ আছে বলেন যে মদের হরফের অক্ফ পরে করলে? অক্ফ হয়েছে। আচ্ছা ঠিক আছে। নুর ইসলাম ভাই বলেন। আর ভালো আপনাকে দেখতে পাই না, আপনি আর একটু সামনে আসেন না, আপনার জন্য কেমন দূর থেকে লাগে। মধ্যের হরফের ওয়াকফ মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে, হয়েছে। এই কারণে ভাই এটা মধ্যে মাঝে আরেজি আরজি হয়েছে। মাসুম ভাই বলেন তো, এই কথাটা ভালো করে বলেন তো। জি, মধ্যে আরেজি এখানে কিভাবে হলো? মধ্যে তবাইর পরের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, আপনি বর্ণনা দিকে গেছেন। মূলত যতটুকু জানতে চাইছি অতটুকু আপনি বুঝতে পেরেছেন, কিন্তু বলতে পারেন নাই। আপনারা সবার উদ্দেশ্যে বলি, আমাদের এখন সবকগুলো একটু বেশি হয়ে যাচ্ছে তো। তো পেছনের পড়াগুলা স্বাভাবিক অর্থেই স্মৃতিতে না থাকতে পারে, ভুলে যেতে পারি, বা একটার সাথে আর একটা লেগে যেতে পারে। এই কারণে প্রথমে খেয়াল করবেন যে আসলে কোন বিষয়টা আমার কাছ থেকে জানতে চাওয়া হলো। আপনি দেখা গেল পুরো বিষয়টাই পারেন, কিন্তু পুরো বিষয়টা জিজ্ঞেস করা হয় না, জিজ্ঞেস করা হয়েছে একটা অংশ। ঠিক ওই অংশটা যদি আপনি বের করতে না পারেন বা সাথে সাথে ধরতে না পারেন,
তো কোরআনের মধ্যে গিয়ে যখন আমরা একসাথে অনেক নিয়ম পড়বো, প্রতিটা অক্ষরে অক্ষরে নিয়ম থাকবে, তখন আপনি ঠিক ওই নিয়মটা খুঁজে বের করতে পারবেন না। আর বের করতে না পারলে তার মানে আপনি ভুল পড়ছেন না শুদ্ধ পড়ছেন তা নিজেও বলতে পারবেন না। এই কারণে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাকে কোন নিয়মটা জিজ্ঞেস করা হলো আমি ঠিক অতটুকুই বলবো। আর বলতে না পারলে আমরা চেষ্টা করব যে কিভাবে আসলে কি হতে পারে বা কেন কিভাবে হতে পারে চেষ্টা করব, কিন্তু উল্টা পাল্টা বলবো না যে পারি না তাই বলে অন্য একটা বলে দিব, ব্যাপারটা এরকম না। তাহলে ভুল চর্চা হবে, ভুল চর্চা করবো না ইনশাল্লাহ। সাবিলুন, সাবিল। আমার 10টা বেজে গেছে, আজকে শুরুতে একটু কথা হয়েছিল, আবার অনেকে আজকে দেরি করে আসছেন। যাই হোক, আমাদের কথা ছিল, আমি একটু বলে নিচ্ছি। এই যে এখানে দেখেন বড় করে আমি বড় করলাম, খেয়াল করছেন? এই যে জেরের বাম পাশে বায়ের নিচে জের দেখতে পাচ্ছি। জেরের বাম পাশে জজমেলা ইয়া, ইয়ার উপরে জজম, মদের হরফ। মদের তবাই এখনো হয় নাই ভুয়া ভাই, মদের তবাই একটু পরে হবে। আগে বলবো আমরা জেরের বাম পাশে জজমেলা ইয়া, মদের হরফ। মধ্যে তবাই হয়েছে তো হুজুর, পরে না মধ্যে আরজি হয়েছে এরপরের বার। মধ্যে আর যে আরো বড় হবে, আমরা একটু বলতে পারি যে মদের হরফের এই জবরের বাম পাশে জজমেলা ইয়া, মদের হরফ। আর এই মদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। আর এই মধ্যে তবাইয়ের পরের হরফে মানে লামে অক্ফ করলে তখন মধ্যে আরজি হবে। জবর না তো হুজুর, এটা তো জেড না। হ্যাঁ, জেড তো জবর হলে তো লিনের হরফ হতো। ইয়া জজম উপরে জবর হলে, আগে জবর হলে তখন হতো লিনের হরফ। আর ইয়া সাকিন আগে জের হলে সেটা হয় মদের হরফ। আর মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে। হারুন ভাই কি মত বলে ইহাকে? মধ্যে তবাই বলে। আর মধ্যে তবাইয়ের পরে বা মদের হরফের পরে অক্ফ করলে তখন সেটা কি হয়? মধ্যে আরজি হয়। মধ্যে আরজি হলে কয় আলিফ টেনে পড়তে হয়? তাহলে আমরা যদি লামের উপর থেমে যাই তখন কয় আলিফ টান দিব? নাসির ভাই পড়ে শোনান তো, টান 3 আলিফ টান দিয়ে পড়ে শোনান তো। সাবিলুন, সাবিলুন, সাবিল, সাবিল। এই দেখেন এখানেও আপনারা একটু বুঝতে ভুল করলেন। আমি বলেছিলাম যে শুধু যতটুক জিজ্ঞেস করি অতটুক বলবেন। আপনাকে এখানে আমি জিজ্ঞেস করলাম যে মধ্যে আরজি কিভাবে হয়, অতটুক টান দিয়ে পড়ান। তো আপনি সাবিলুন পড়ার দরকার ছিল না, কারণ সাবিলুন পড়লে মধ্যে তবাই হবে। যেহেতু আমরা মধ্যে আরজি করব বা মধ্যে আরজি জানতে চেয়েছি, তার মানে লামটা সাকিন হবে, তখন তখন হবে সাবিল। সবার উদ্দেশ্যে বলছি মানে প্রশ্নটুকু খেয়াল করবেন যে আমার কাছ থেকে ঠিক কোন জিনিসটা জানা হচ্ছে। যদি আপনি এই কমিউনিকেশনটা, এই ব্যবধানটা বা এই মানে কোনটা জানতে চাওয়া আছে ঠিক ওই জায়গাটা ধরতে না পারেন, তো কোরআনে গিয়ে তো আপনি আসলে শুদ্ধভাবে পড়তে পারবেন না, তখন এই ভুলটা থেকেই যাবে। আচ্ছা, আমাদের পড়া শেষের দিকে, সময় যদিও চলে গেছে। মাউন, এবার 2 ভাবে পড়বো। মাউনুন, মাউন, রাজিউনা, রাজিউন, আরিফ ভাই, জি, এই রাজিউনার মধ্যে একদম র থেকে শুরু করে শেষ পর্যন্ত বলবেন কি কি নিয়ম পাওয়া গেছে আমরা যা যা পড়ছি এর মধ্যে। র এর মধ্যে এখানে মদের হরফ পাওয়া গেছে একটা প্রথমেই। হ্যাঁ, আর আরেকটা আছে মাদ্দে তবাই। হ্যাঁ, আর একটা বলতে এটাই বলবেন যে মধ্যে তবাই, মদের হরফ পেলেই তো মধ্যে তবাই পড়ব। তাহলে এক কথা বলতে পারেন যে এখানে র এর এখানে মধ্যে তবাই পাওয়া গেছে। জি।
আমরা যদি আরেকটু গভীরে রয়ের যাই, এখানে হ্যাঁ বলেন। রয়ের এখানে একটা মধ্যে তবাই পাওয়া গেছে, ওয়াও এর এখানে একটা মধ্যে তবাই পাওয়া গেছে। আচ্ছা, দুইটা মধ্যে তবাই। আর কিছু? আর আর 3 নাম্বার হচ্ছে আমরা মধ্যে আরজি পেয়েছি শেষে নুনের আচ্ছা, উপর। হ্যাঁ থেমে গেলে মধ্যে আরেজি পেয়েছি। এই মদ ছাড়া আরো কোনো নিয়ম আছে কি এখানে? আমরা যা যা পড়েছি এই পর্যন্ত একদম আলিফ বা তা থেকে শুরু করে আর কোনো নিয়ম এখানে পেয়েছি? ছোট বড় যে কোনো ধরনের আমার নিয়ম? জিম শক্ত করে জি হ্যাঁ হ্যাঁ, রাজু ভাই আপনার জিম কাছে শক্ত আসবো। করে পড়ার আসবো, নিয়ম আগে পেয়েছি আগে হুজুর। আগে বললে হবে না। আগে বললে যে যে চেষ্টা করতেছে সে চেষ্টা করার সুযোগ পাবে না। আরিফ ভাই, আর জি আরেকটা হচ্ছে যে মধ্যে তবাইয়ের পরে যে জিমটাকে এটা হালকা করে পড়তে হবে, নরম করে পড়তে হবে। হারুন ভাই ঠিক আছে, জিম কি নরম করে পড়তে হয়? না, এটা প্রথম রটা মোটা করে পড়তে হবে। না, রয়্যাল কথা এখন জিজ্ঞেস করিনি আপনাকে। হারুন ভাই আপনি বলবেন জিমটা কি মোটা করে পড়া শক্ত করে পড়তে হয় নাকি নরম করে পড়তে হয়? জিম জিম শক্ত করে পড়তে হয়। আরিফ ভাই কি বলছিলেন? না জিম, আমি দুঃখিত, এ মধ্যে তবাইয়ের ক্ষেত্রে একটা সম্ভবত আছে যে এটা মানে নরম করে পড়া যায়। না না, নরম করার কথা ছিল লিনের কথা। যাই হোক, হুজুর মাসুম বলবো। হ্যাঁ মাসুম ভাই বলেন। হুজুর জবর জের পেশকে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এখানে হরকতের কায়দা আছে। আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ মাসুম ভাই আরেকটু গভীরে যেতে পেরেছেন, ধন্যবাদ। আচ্ছা আমি একটু বলে দেই, সবাই খেয়াল করেন। শরীফ ভাই আছি? জি আছি। আচ্ছা, যখন বলবো যে কোন একটা ওয়ার্ড বা কোন একটা বাক্য আহ, দেখিয়ে বলবো যেটার মধ্যে কি কি নিয়ম পাওয়া গেছে, তখন আপনারা এইভাবে বলবেন। এই দেখেন আমি একটু বড় করছি, দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন? জি জি হুজুর, জি। এই রয়ের মধ্যেই 3টা নিয়ম পাওয়া গেছে, এখানে শুধু একটার মধ্যে 3টা নিয়ম পাওয়া গেছে। প্রথমে কি, মোটা করে। যদি আমরা শুধু র কে পড়ি, আলিফ না ধরি, শুধু র কে পড়ি, তাহলে জবর, রয়ের উপরে এক জবর, এক পেশকে কি বলে? হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে প্রথমেই বলবো যে রয়ের উপরে এক জবর হরকত পাওয়া গেছে, একটা নিয়ম, তাড়াতাড়ি পড়তে হবে। দ্বিতীয় আরেকটা হলো র এর উপরে জবর পাওয়া গেছে, র কে মোটা করে পড়তে হবে। মোটা করে পড়তে হ্যাঁ, এরপর রয়ের পরে আলিফ, এই আলিফের বাম পাশে মানে রয়ের উপরে জবর আছে, খালি আলিফ, এখানে মদে তবাই খালি। তাহলে র আলিফ সহ 3টা পাওয়া গেল, শুধু র হরকত, এরপরে মোটা, এরপরে আলিফ সহ মধ্যে তবাই, 3টা পাইলাম। জিমের মধ্যে 2টা, একটা হলো জিম হরকত, তাড়াতাড়ি পড়তে হবে, আর একটা হলো জিম শক্ত, 2টা পাইলাম। জি হুজুর। আইন, আইন যদিও গলার মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়, এটা মাখরাজ, এটা আমরা অতটা ওইভাবে পড়ি নাই, সুতরাং এদিকে যাব না। তাহলে আইন এবং ওয়াও এর মাঝখানে পাওয়া গেছে মধ্যে তবাই। বুঝতে পারছি কিভাবে মধ্যে তবাই পাওয়া গেছে? হ্যাঁ, মধ্যে তবাই পাওয়া গেছে। এরপরে শেষে নুন, নুনের উপরে এক জবর মানে হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু যখন নুনের উপর সাকিন হয়ে যাবে, মানে আমরা ওয়াকফ করব, তখন আবার এই নুনের মধ্যে আরেজি হবে, তখন আগের এই যে উ, এই মধ্যে তবাই এক আলিফকে লম্বা করে 3 আলিফ করতে হবে। তাহলে একটা ওয়ার্ডের ভিতরে অনেকগুলো নিয়ম পাওয়া গেছে। যদি এইভাবে আপনি দেখে দেখে চর্চা করে করে সামনে আগান, ইনশাআল্লাহ আপনি অল্প কিছুদিন চর্চা করলেই, 1-2 পৃষ্ঠা, মাত্র 4-5 পৃষ্ঠা চর্চা করলেই সম্পূর্ণ কোরআনের চর্চা হয়ে যাবে। ওস্তাদ এতটুকু চিন্তা করি নাই প্রশ্নটা, হ্যাঁ এতটুকু চিন্তা না করে উত্তর দেওয়া শুরু করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই এই কথাটাই আজকে বলতেছি, নাসির ভাইকে বললাম, হারুন ভাইকে, সবাইকে বললাম যে আমরা আসলে চেষ্টা করব যে কি জানতে চাওয়া হচ্ছে এখানে। আরিফ ভাইয়ের কাছে জানতে চেয়েছি কি কি নিয়ম পাওয়া গেছে, তার মানে আপনি সুযোগ পেয়েছেন, যা জানেন সব বলতে পারবেন এখন। তবে একটা শর্ত দিয়েছিলাম যে আমরা যা যা পড়েছি এর মধ্য থেকে, আমরা পড়ি নাই এমন কোন নিয়ম পাইলে সেটা বলতে হবে না, সেটা তো আমরা জানিও না, পড়িও নাই, পারবো কোত্থেকে। আর যখন বলবো শুধু মধ্যে আরজি কোথায় পাওয়া গেল বা মধ্যে তবাই কিভাবে হলো, মোটা না চিকন, তখন শুধু ওই নিয়মটাই বলবেন যতটুকু জিজ্ঞেস করা হয়। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আর একটা শব্দ আছে, এটা পড়ে নিচ্ছি। আল ইমাদু, আল ইমাদ,
আল ইমাদু আল ইমাদ আল আবু বকর ভাই আল ইমাদু আল ইমাদ প্রথমবার যে দু বললেন দুটা একটু টান হয়ে গেছে, টান হবে না, হ্যাঁ আবার বলেন। আল ইমাদু আল ইমাদ হ্যাঁ ঠিক আছে। আরিফ ভাই আল ইমাদু আল ইমাদ। নুর ইসলাম ভাই আল ইমাদু আল ইমাদ দু একটু টান হয়ে গেল, টান হবে না, আবার আল ইমাদু আল ইমাদ আবারও টান হয়েছে, দু বলে থেমে যাবেন। আল ইমাদু আল ইমাদ আল ইমাদু আল ইমাদ মাসুম ভাই আল ইমাদু আল ইমাদ। জহির ভাই আসাদ ভাই আল ইমাদু আল ইমাদ জহির ভাইয়ের আওয়াজ আমরা এখন পাচ্ছি। কামাল ভাই আল ইমাদু আল ইমাদ। মাশাআল্লাহ। রাজু ভাই আল ইমাদু আল ইমাদ। মারসুক আল ইমাদু আল ইমাদ। হারুন ভাই আল ইমাদু আল ইমাদ। ভুয়া ভাই আল ইমাদু আল ইমাদ। হ্যাঁ নাসির ভাই আল ইমাদু আল ইমাদ। শরীফ ভাই আল ইমাদু আল ইমাদ। জহির ভাই আপনার আওয়াজ আমরা আগের বার অনেক পরে শুনছি, অস্পষ্ট শুনছি, আবার একটু চেষ্টা করেন তো আপনি। আল ইমাদু আল হ্যাঁ আমরা অনুমান করতে পেরেছি সঠিক বলছেন, কিন্তু আওয়াজটা ভালো শুনতে পাই নাই। আপনার নেটওয়ার্কে আজকে ভালোই প্রবলেম দেখা দিয়েছে। আপনার আপনার কম আসতেছে হুজুর, সাউন্ড। আমার সাউন্ড কম আসতেছে? জি হুজুর। কম না বলতে আমি ঠিক শুনতে পাচ্ছি। এখন থেকে কম নাকি? এখন একটু ঠিক আছে, কিন্তু আগে আমি কম পাইছি আগে। বাকিরা কি বলেন? আপনারা সবাই কি আমার ওখানে ঠিক আছে স্যার। আমরা ঠিক আমার পাইছি। বেড়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ আসাদ ভাই ঠিক আছে, যেতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সবার উদ্দেশ্যে যেটা বলছিলাম, আগামীকাল থেকে আরো একটি কাজ বেশি করে করতে হবে, মানে নিয়মিত দুইটা কাজ করতে হবে। আমরা কে কে অঙ্গীকার করতে পারি ইনশাআল্লাহ বাকি যে কটা ক্লাস আছে সেগুলো আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি যে দুইটা কাজ, মানে ভিডিও দেওয়া এবং শীট দিনে একবার হলো একটু দেখা, এই কাজ দুইটা কে কে করতে পারবো ইনশাআল্লাহ। খুব কিন্তু সময়ের ব্যাপার না, শীট দেখতে 2-4-5 মিনিট সময় লাগলো, একটা পড়া দেখেন, সামান্য অংশ থাকেন, সমস্যা নাই, অভ্যাসটা হয়ে যাক। আর ভিডিও করতে হয়তো 5-10 মিনিট সময় লাগলো, 20 মিনিটই লাগুক। আর একটা বিষয়, জি শরীফ ভাই বলেন। এই ক্লাসের ভিডিও করতে বেশি সময় লাগবে না? হ্যাঁ সময় লাগবে না, আসলে ভিডিও করার উদ্দেশ্য তো অভ্যাসে পরিণত করা, নিজের পড়া নিজে পড়তে পারে কিনা, নিজের ভুল নিজে ধরতে পারবো কিনা, এটা অভ্যাস করা। হ্যাঁ আর একটা বিষয় কালকে থেকে করবেন, যেহেতু আমাদের অর্ধেক ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমরা একটু নিয়মানুবর্তিতার মধ্যে চলে আসব। কারণ কোরআন পড়ার যে আদব, যে নিয়ম, যদি এখন থেকে এই বাকি ক্লাসগুলোতে অভ্যাস না করি তাহলে আর হয়ে উঠবে না। এই কোরআনের প্রতি আমাদের অবহেলা হবে, অনেক সময় কোরআনের সাথে বেয়াদবিও হতে পারে আমাদের। এই কারণে যে কাজটুকু আমরা করব কালকে থেকে অবশ্যই অবশ্যই গুরুত্বের সাথে করব। সেটা হলো যাদের অজু থাকে না বা নামাজ দেরি করে পড়ি, অজু করে বসবো, অজু সহ বসবো। যদি অজু অনেক আগে করে থাকি তাহলে নতুন অজু করে বসবো, যাতে করে কোরআনের প্রতি যে সম্মানটা আমাদের থাকে, বা ভবিষ্যতে যখন আমরা কোরআন পড়তে বসবো তখন যেন আমাদের অভ্যাস হয়ে যায় যে অজু করেই বসবো। এই জন্য কালকে থেকে যখন থেকে আমরা ক্লাসে বসবো, যখনই ক্লাসের 5-10 মিনিট আগে অজু করে প্রস্তুত হয়ে বসবো। সবাই কি এটা চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ?
তিনি তো এশার নামাজ পড়ে এসে পড়তে বসে। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম যে যারা নামাজ পড়ে আসি অল্প সময় থাকে তখন খুব একটা থাকে তখন তো ওই অজু দিয়ে পড়া যাবে। আর যারা অজু থাকে না বা অজু ছুটে যায় তারা অবশ্যই অজু করে বসবো। এক, দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে কোরআন পড়তে বসলে আমরা ঠিক যেভাবে বসি, আমরা যখন নিচে বসবো তখন আদবের সাথে একদম হয়তোবা কোরআনটা যেমন বালিশের উপরে থাকে তো মোবাইলটা ওই রকম বালিশের উপরে রাখবেন বা একটা টুলের উপরে রাখবেন। আর চেয়ারে বসলে যেমন আদবের সাথে দুই পা সামনে দিয়ে যাতে নড়াচড়া না করে এবং কোরআনটা আমার সামনে টেবিলের একদম বুকের কাছাকাছি থাকে, এইভাবেই কালকে থেকে ক্লাসেও বসবো। এটা এইটা বসার মানে হচ্ছে যে আমরা এই কোরআন শেখার কাছাকাছি এসে গেছি, কিছুদিন পরেই আমাদের এখানে সামনে কোরআন থাকবে। তো অভ্যাসটা আমরা এখন করে নিব। যদি মনে হয় না এখন তো কোরআন শরীফ সামনে নেই, যখন কোরআন শরীফ পড়ি তখন অবশ্যই সম্মানের সাথে বসবো, সেটা কিন্তু আর হয়ে উঠবে না। এখন তো কোরআন শিখতেছি, আসলে এটাকে কোরআনের কাছাকাছি মর্যাদা দেব, যে আমরা তো কোরআনেই শিখতেছি। তো সেইভাবে আদবের সাথে বসবো এবং অজুর সাথে বসবো। ইনশাআল্লাহ এই দুইটা কাজ করতে পারবো না? ঠিক আছে, তাহলে আজকের জন্য ক্লাস শেষ করছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আপনাদের শেষ পর্যন্ত কোরআন শেখার জন্য কবুল করুন। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকতে পারি। আমিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।